আগামী নির্বাচন ঘিরে তৎপর বড় দুই দল। ঢেলে সাজানোর পরিকল্পনায় আওয়ামী লীগ, তৃণমূলকে সংগঠিত করে আন্দোলনের প্রস্তুতি বিএনপি। উন্নয়নের রিজার্ভ থেকে ঋণ নেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রী। খুলছে কর্ণফুলী টানেলের দ্বিতীয় মুখ। কল্যাণপুরে হচ্ছে জলাধার প্রকল্প। আগামী 16 অক্টোবর থেকে ঢাবির ক্লাস শুরু। 1.5 বছর পর ক্যাম্পাসে প্রাণ চাঞ্চল্য। শুধু প্রাথমিকেই 2 লাখের বেশি শিক্ষকের পেশা কেড়ে নিয়েছে করোনা। কাঁটাতারের বেড়া মানছে না রোহিঙ্গারা। ছড়িয়ে পড়ে জড়াচ্ছে নানা অপরাধে। প্রত্যাবাসনে বাধা স্বার্থান্বেষী মহল ও এনজিও, বললেন মোমেন। বিদেশি চ্যানেলের ক্লিন ফিট চালাতে বদ্ধপরিকর সরকার, জানালেন তথ্যমন্ত্রী। বুধবার থেকে অভিযান, সমাধানে অ্যাডকো ও কোয়াবের বৈঠক। পদার্থবিদ্যায় নোবেল পেলেন 3 বিজ্ঞানী। জলবায়ু ও পৃথিবীর নিয়ম বোঝার স্বীকৃতি। 6 ঘন্টার বিভ্রাটে ফেসবুকের ক্ষতি $600 কোটি। এবং কোয়ারেন্টাইন শেষে ওমানে মাহমুদুল্লাহদের প্রথম অনুশীলন। 8 অক্টোবর প্রস্তুতি ম্যাচ। ফুটবলে শুক্রবার বাংলাদেশ মালদ্বীপ লড়াই। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। সঙ্গে আছি আমি সঞ্জিদা ইসলাম এবং আমি তাবাসসুম আহমেদ। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিকভাবে দলকে ঢেলে সাজাচ্ছে আওয়ামী লীগ। তৃণমূল নেতারা বলছেন, আগামী কাউন্সিলের আগেই জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি চূড়ান্ত করতে চান তারা। জনবিচ্ছিন্ন হওয়ায় বিএনপির এক দফার আন্দোলন আসন্ন নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারবে না বলেও মত মাঠ পর্যায়ের এ নেতাদের। ব্যুরো প্রতিনিধিদের সাথে নিয়ে আরো জানাচ্ছেন আফরিন আনোয়ার। আওয়ামী লীগের সবশেষ কার্যনির্বাহী কমিটির বৈঠকে সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন। সেই লক্ষ্যে এরই মধ্যে মাঠ পর্যায়ের কর্মকাণ্ড শুরু করেছে দলটি। তৃণমূল নেতারা বলছেন, সাংগঠনিকভাবে ঢেলে সাজানো হচ্ছে তৃণমূল আওয়ামী লীগকে। নির্বাচনকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনা জনগণের কল্যাণে আবার নতুন দিক নির্দেশনা বা নতুন কর্মসূচি দেবেন। আমরা দায়িত্ব হচ্ছে তৃণমূলকে ঢেলে সাজানো, এবং আমরা কিন্তু দলকে গোছানোর কাজ শুরু করছি। সংগঠনকে শক্তিশালী করার জন্য ইতিমধ্যে আমরা বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন থেকে সম্মেলনের কাজ শুরু করেছি। আমরা ওই নির্বাচনকে সামনে রেখে দল গোছানোর কাজটা করছি এবং যথেষ্ট এই ক্ষেত্রে যথেষ্ট আমরা সুফল পাচ্ছি আর কি। দলকে একবারে সর্বাত্মকভাবে মাঠে নামাতে চাই এবং সেই লক্ষ্যে আমাদের যেগুলো ভুল ত্রুটি আছে বা আমাদের নিজেদের মধ্যে যে দলাদলি বা আত্মকন্দল আছে সেইটিকে নিরসনের জন্য আমরা এখনো প্রস্তুতি গ্রহণ করছি। নেতারা বলছেন, বিতর্কিত ও দুর্নীতিবাজদের বাদ দিয়ে ত্যাগী ও সক্রিয়দের নিয়েই এবার সাজানো হবে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোকে। আগামী কাউন্সিলের আগেই সব জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কমিটি সম্পন্ন করা হবে বলেও জানান নেতারা। যারা দুঃসময়ের কর্মী, যারা জনগণের কাছে যাদের গ্রহণযোগ্যতা আছে, যাদের কারণে দল প্রশ্নবিদ্ধ হবে না, তাদেরকে দিয়েই তৃণমূলের দলকে ঢেলে সাজানোর নির্দেশনা দিয়েছে। ওয়ার্ডের নেতৃবৃন্দদেরকে এবং যারা সভাপতি, সাধারণ সম্পাদক আছেন তাদের সাথে যদি কমিটির অন্যদের দূরত্ব থাকে বা না হয় ইউনিটের দূরত্ব থাকে, না হলে কাজের মধ্যে কোনো ধরনের শিথিলতা আমরা দেখতে পাই বা আমরা টাইম টু টাইম যে নির্দেশনাগুলো দিচ্ছি। জনবিচ্ছিন্ন বিএনপির এক দফার আন্দোলন নিয়ে আওয়ামী লীগ মোটেও চিন্তিত নয় বলেও জানান তারা। আর বেগম খালেদা জিয়ার সাথে সেদিন দেখছি ফাতেমা ছাড়া কেউ মাঠে না। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। আন্দোলন জোরদারি এখন প্রধান লক্ষ্য বিএনপির। কেন্দ্র ঘোষিত আন্দোলন কর্মসূচি মুখ থুবড়ে পড়ে তৃণমূলে এসে। এর জন্য এবার লক্ষ্য তৃণমূলকে সংগঠিত করা। এ নিয়ে দলের ভাইস চেয়ারম্যান সিরিজ বৈঠক করেছেন শীর্ষ নেতাদের সঙ্গে। তৃণমূলে ধরপাকড় ও ভয়ভীতি হবে এমনটা মাথায় রেখেই কৌশল সাজানো হচ্ছে দাবি নেতাদের। শামসুজ্জামান শাহীন ও নয়ন বড়ুয়া জয়কে সঙ্গে নিয়ে কাজী শাহেদের প্রতিবেদন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সিরিজ বৈঠক করেছেন দলটির শীর্ষ নেতারা। এরপর থেকেই মাঠের রাজনীতিতে এক দফা আন্দোলনের কথা বলছেন তারা। সিরিজ বৈঠক শেষে কেন্দ্রীয় নেতারা চাঙ্গা হলেও দলটির তৃণমূল কতটা প্রস্তুত আন্দোলনে প্রশ্ন ছিল নেতাদের কাছে। অনেকে পারিবারিক কারণে হয়তো মাঠে আসে নাই,
বিভিন্নভাবে উপর পর্যায়ের নেতারা, তৃণমূল না, কড়া নির্দেশনা যে সুসংগঠিত করা প্রত্যেকটি এলাকায়। আমাদের একটা মেসেজ কিন্তু আমরা তৃণমূল পর্যায়ে দিতে চেষ্টা করছি, সেটা হচ্ছে সম্মেলনের মাধ্যমে আবার নতুন করে দলকে সাজিয়ে তৃণমূল পর্যায়ের নেতৃত্বকে ছড়িয়ে দিতে হবে। মাঠ পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা, সংগঠিত করা, দলকে ঢেলে সাজানো, এবং এই মেসেজটাই আমাদেরকে দেওয়া হয়েছে। আন্দোলন শুরু হলে গ্রেপ্তার হতে পারেন শীর্ষ নেতারা। সরকার বিরোধী আন্দোলনে নামলে গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়ে তৃণমূলে। এবার আন্দোলনের ডাক দিয়ে পেছন ফিরে তাকানোর সুযোগ নেই বলছেন কেন্দ্রীয় নেতারা। বিএনপি ধরপাকড়ের ভয় করে না, কারণ আমরা বিশ্বাস করি যে ভয়, ভীতি, ধরপাকড় ছাড়া পৃথিবীর ইতিহাসে কেউ কখনো কোনো গণতান্ত্রিক আন্দোলন হয় নাই। 15টি বছর 11 থেকে শুরু করে আছে, আমরা তো এগুলির মধ্যে আছি। আমার বিরুদ্ধে অনেক মামলা, আমাদের নেতাকর্মী সবার বিরুদ্ধে মামলা আছে। কাজে এই মামলা হামলাকে আমরা উপেক্ষা করে কিন্তু আমরা রাজপথে আছি এবং থাকবো। নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তন না আসলে আন্দোলনে যাবে বিএনপি। এজন্য দলের ত্যাগী নেতারা প্রস্তুত আছেন। ত্যাগী কর্মীরা ছিল, আজকে তারা নেতৃত্বে আসছে ওয়ার্ড এবং ইউনিয়নে। তাদের সমন্বয়ে আমাদের দল সুসংগঠিত হচ্ছে। আমরা খালি আন্দোলন না, আমরা মানুষের অধিকারের সংগ্রামের জন্য আমরা মাঠে নামবো। নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনের পথে হাঁটছে দলটি। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। আওয়ামী লীগের হাত থেকে বাঁচতেই মানুষ বিএনপিকে ভোট দেবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিএনপির গুলশান কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়াও জানান মির্জা ফখরুল। হাত থেকে বাঁচার জন্য জনগণ বিএনপিকে ভোট দেবে। জাতিসংঘের কাছ থেকে যখন এই কথা আসে যে আমরা পরবর্তী নির্বাচনে সহযোগিতা করতে রাজি আছি যদি সরকার বলে, বাংলাদেশ বলে, কেন আসে এই প্রশ্ন আসে এই জন্যে যে নির্বাচন ব্যবস্থার প্রতি কারোরই কোনো আস্থা নেই, না জাতির না আন্তর্জাতিক সংস্থাগুলোর। নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকার, দ্যাট উইল বি দ্য অনলি এজেন্ডা যেটাতে আমরা আলোচনা করতে রাজি আছি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন নিয়ে বিএনপির দুশ্চিন্তার কোনো কারণ নেই। আইন অনুযায়ী সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হবে। মঙ্গলবার সকালে আমিনবাজার সেতু নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। নির্বাচনের মতোই নির্বাচন হবে, দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী। বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও ঠিক সেভাবে নির্বাচন হবে। একটা নির্বাচন কমিশনের মেয়াদ যেহেতু শেষ হয়ে আসছে, মাননীয় প্রধানমন্ত্রী গতকাল বলে দিয়েছেন কীভাবে নির্বাচন কমিশন পুনর্গঠন হবে। এই ইলেকশন কমিশন নিয়ে এখানে কোনো বিভেদ সংশয় থাকার কোনো কারণ নেই, কারণ এখানে বিএনপিরও প্রতিনিধিত্ব থাকে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে রিজার্ভ থেকে ঋণ নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। পরে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী জানান, কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় মুখ খুলে দেওয়া হবে আগামী শুক্রবার। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। দেশের প্রথম স্বপ্নের বঙ্গবন্ধু টানেল চট্টগ্রামের কর্ণফুলী নদীর ৪৫ মিটার তলদেশ দিয়ে নির্মিত জাতির পিতার নামে টানেলের দ্বিতীয় মুখ খুলে দেওয়া হবে আগামী শুক্রবার মধ্যরাতে। চট্টগ্রাম নগরীর পতেঙ্গা ও দক্ষিণের আনোয়ারা প্রান্তকে যুক্ত করা এই টানেলের দ্বিতীয় মুখ নির্ধারিত সময়ের প্রায় ২.৫ মাস আগেই খুলে দেওয়া হচ্ছে। একনেক বৈঠক শেষে সংবাদ সম্মেলনের শুরুতেই এ সুখবর দেন পরিকল্পনা মন্ত্রী। তার মানে আমাদের আসা যাওয়ার দুটি চ্যানেল পুরো হয়ে গেল। ২২শে ডিসেম্বরে যেখানে শেষ হওয়ার কথা, আমরা ইতিমধ্যে মূল ফিজিক্যাল ওয়ার্ক এখনই শেষ করে ফেলছি। এটা একটা জিনিস। আরেকটি চমৎকার বিষয় হলো যে অর্থের ব্যাপারে অনেক সময় আপনারা জানেন অর্থ ব্যয় বাড়ে, রিভাইজ করতে হয়। এই প্রকল্পে আমরা অর্থ ব্যয় বাড়েনি, বরঞ্চ কিছুটা সাশ্রয় হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মোট ৯টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন মিলেছে, যেখানে ব্যয় হবে প্রায় ৬,৫০০ কোটি টাকা। বৈঠকে প্রকল্প বাস্তবায়নে ধীরগতির প্রশ্নে প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশনা তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী। বৈদেশিক ঋণ পেতে অসুবিধা হলে দেশের রিজার্ভ থেকে ঋণ নেয়ার পরামর্শ দেন সরকার প্রধান।
আমাদের ভালো রিজার্ভ 46 বিলিয়ন আমরা পার হয়ে গেছি। সুতরাং এটা তো আমাদের হাতে আছে, আমাদের শক্তি আছে, নিজের টাকা ব্যয় করব। এডিবি থেকে ধার করা, ওয়ার্ল্ড ব্যাংক থেকে ধার করা, বিদেশি কারেন্সিতে যে একটা বিষয়, একইভাবে আমরা এই রিজার্ভ ফান্ডে ধার করতে পারি ইন্টারনালি, আবার কামাই করে ওই বিদেশি মুদ্রায় এটা পরিশোধ করতে হবে। এছাড়া দেশের কৃষি উন্নয়নে নতুন 2টি কৃষি ইনস্টিটিউট স্থাপনে 356 কোটি টাকা ব্যয়ের প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। একনেককে নির্দেশনা দেন। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। অর্জনের রাজধানীর পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা নিরসনে কল্যাণপুর রিটেনশন জলাধার প্রকল্পের জমির সীমানা নির্ধারণে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, এই জলাধার ঘিরে জলসবুজ কেন্দ্রিক হাইড্রো ইকো পার্ক নির্মাণে নকশা তৈরির কাজ প্রায় শেষ। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে উন্নত বিশ্বের মতো বাজারে গ্রিন বন্ড ছেড়ে এই প্রকল্পের অর্থ সংগ্রহ করা হবে। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাতে যাতে রাজধানীর পশ্চিমাঞ্চলে জলাবদ্ধতা তৈরি না হয় সেই জন্য 2006 সালে 53 একর জায়গার উপর কল্যাণপুর রিটেনশন পন্ড অর্থাৎ বৃহৎ জলাধার প্রকল্প হাতে নেয় ঢাকা ওয়াসা। কিন্তু গেল 15 বছরে প্রকল্পটি বাস্তবায়ন না হওয়ায় দখল হয়ে যায় এই জলাধারের 171 একর জায়গা। এবার বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় এই জমি উদ্ধার করতে চায় ডিএনসিসি। এছাড়া এই জলাধার ঘিরেও নেওয়া হয়েছে হাইড্রো ইকো পার্ক নির্মাণের মহা পরিকল্পনা। আমাকে সিএস এবং আরএস যেটাতে আমার ম্যাক্সিমাম যেটা আছে সেই দাগগুলো নিয়ে আমরা কাজ করব। এই কাজগুলো দেওয়ার জন্য আমাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কথা হয়েছে। প্রকল্পের মূল পরিকল্পনা কল্যাণপুরের 5টি খালের অতিরিক্ত পানি জলাধারে ধারণ করে পাম্পের সাহায্যে তুরাগে ফেলা। নগর পরিকল্পনাবিদরা মনে করেন এর ফলে ঢাকার পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতে জলাবদ্ধতা হবে না। একই সাথে খালগুলো বাদ দিয়ে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা। মূলত জলাধার ঘিরে 110 একর জায়গার উপর জল সবুজ কেন্দ্রিক হাইড্রো ইকো পার্ক নির্মাণ প্রকল্পে 10টি জোনে থাকছে অর্ধশতাধিক স্থাপনা। একই সঙ্গে মাঝখানে দুটো আইল্যান্ডে বার্ড এভিয়ারি, প্রজাপতি গার্ডেন এবং বি কালচার, এগুলোর মাধ্যমে ওই ইয়াং সোল প্রকৃতি নির্ভর শিক্ষালয় হিসেবে ব্যবহার করতে পারবে। রোয়িং, বোটিং এবং প্রকৃতিদত্ত জলে সাঁতার কাটা, সুইমিং পুলে নয়, সব কিছু ফ্যাসিলিটির মধ্যে থাকছে। মেয়র জানিয়েছেন এই প্রকল্পের অর্থ সংগ্রহ করতে উন্নত বিশ্বের মতো বাজারে গ্রিন বন্ড ছাড়া হবে। এমন উদ্যোগে ডিএনসিসির পাশে থাকতে চায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও। শহরের বাতাস, পানি, মাটির মান উন্নয়ন এবং আমাদের সুন্দর একটি নগরী ওনারা যাতে আমাদের উপহার দিতে পারেন, তার ফাইন্যান্সিয়াল সলিউশন কিভাবে ক্যাপিটাল মার্কেট দিতে পারে সেটা নিয়ে আমরা কথা বলেছি। যেটা মিউনিসিপ্যালিটি বন্ড যেটা সেটার ইন্টারেস্ট কিন্তু বেশি, কিন্তু প্রায় 5%-এর মতন। এটা আমরা 2.5%। যে আমরা 2.5% টাকা যদি পাই তাহলে আমাদের পে ব্যাক করতে তো সুবিধা হবে আমাদের। ডিএনসিসি মেয়র জানান, চলতি বছর প্রধানমন্ত্রীর সাথে এক বৈঠকে প্রকল্পটির অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব হলে এটি দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বাধুনিক জল সবুজ ঘেরা হাইড্রো ইকো পার্ক হবে। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। 19 মাস পর দুয়ার খুলল ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক হলগুলোর। শিক্ষার্থীদের ফুল আর চকলেট দিয়ে বরণ করে নেন হল কর্তৃপক্ষ। হল খোলার খবরে সকাল থেকেই ক্যাম্পাসে ভিড় শুরু করেন শিক্ষার্থীরা। তারা জানান, দীর্ঘ অপেক্ষার পর নিজেদের দ্বিতীয় বাড়িতে ফিরে নতুন করে শুরু করতে চান সবকিছু। এদিকে আগামী 10 অক্টোবর সব শিক্ষার্থীর জন্য হল খুলে দেয়া ও 16 অক্টোবর থেকে ক্লাস শুরুর সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটি। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। চেনা পরিবেশে নতুনের আবহে ফেরা প্রভোস্ট, হাউস টিউটর আর হলের কর্মচারীরা উষ্ণ অভ্যর্থনায় শিক্ষার্থীদের যেন ভুলিয়ে রাখতে চাইলেন করোনার কঠিন সময়। অন্তত 1 ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র আর বিশ্ববিদ্যালয় বৈধ পরিচয়পত্র থাকলে স্নাতক, চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা হলে ফিরতে পারছেন। স্বাস্থ্যবিধি অনুসরণ করে তাদের রুম বুঝিয়ে দেন হলের হাউস টিউটররা। দীর্ঘদিন পর বন্ধুদের কাছে পেয়ে উল্লাসে মেতে ওঠেন অনেকে। প্রথম দিন রুম পরিষ্কার পরিচ্ছন্ন করতে দিনের বেশিরভাগ সময় কাটে শিক্ষার্থীদের। সবাই হলে আসতেছে, দেখে ভালো লাগতেছে।
আমি নিজেও আসলাম। অনেক মিস করছি, এটা তো আমাদের সেকেন্ড হোম ছিল, আমরা প্রায় 3 বছর এখানে ছিলাম হলে। প্রত্যেকে যদি নিজ নিজ জায়গা থেকে সচেতনতার বিষয়টা খেয়াল রাখে তাহলে আমাদের কাছে মনে হয় যে খুব একটা সংক্রমিত হওয়ার সুযোগ থাকবে না। হলের কার্যক্রম দেখতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বাকি শিক্ষার্থীদের হলে ফেরার বিষয়েও দ্রুত সিদ্ধান্ত হবে। সকল শিক্ষার্থীকে যাতে আনতে পারি সেটি আমাদের লক্ষ্য। আজকের যে কর্মসূচিটি সেটি আমাদেরকে পরবর্তী কর্মসূচি এবং সিদ্ধান্ত গ্রহণে অনুপ্রেরণা দেয়। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেন, এবার নতুন করে হলের রুম বরাদ্দ দেওয়া হচ্ছে, পুরোপুরি বন্ধ থাকবে গণরুমের সংস্কৃতি। আমরা গণরুম করে করোনার হটস্পট করতে চাই না। যে ছাত্র যে রুমে অবস্থান করছে সেই ছাত্র সেই রুমে অবস্থান করবে। দ্বিতীয় দিনের মতো অব্যাহত আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকাদানও। অনেক আন্দোলন আর আশ্বাসের পর অবশেষে আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ আঙ্গিনা। তবে বিশ্ববিদ্যালয়ের সামনে বড় চ্যালেঞ্জ দীর্ঘ 19 মাসের সেশন জট কাটিয়ে ওঠা। শিক্ষার্থীরা মনে করছেন এই সমস্যা সমাধানে শ্রেণীকক্ষের পাঠদান কমিয়ে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেয়া। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। আজ বিশ্ব শিক্ষক দিবস, আর এই দিবসের আগেই দেশে 2 লাখ প্রাইমারি স্কুল শিক্ষক স্থায়ীভাবে এই পেশা ছেড়েছেন, আর পেশা ছাড়ার দোরগোড়ায় আছেন আরো 3 লাখ শিক্ষক। করোনার এই সময় বন্ধ হয়ে গেছে 20,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান বলে দাবি বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল ঐক্য পরিষদের। তাই দেশের ভবিষ্যৎ নাগরিক গড়ে তোলার এই কারিগররা বললেন, এমন দিবস পালন মূল্যহীন। নাইমাল জিকোর প্রতিবেদন। রাজধানীর আদাবর বাজার এলাকার পপুলার ইন্টারন্যাশনাল স্কুলটির প্রধান শিক্ষক আমেনা বেগম। করোনার প্রকোপে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন তিনি। পরিবার নিয়ে তাই নিজের ভাড়া বাসা ছেড়ে স্কুলটির 2টি কক্ষে সাজিয়েছেন সংসার। যে স্কুলের আলমারি একসময় শিশুদের পড়ার বই খাতায় ঠাসা থাকতো, এখন সেখানে জায়গা করে নিয়েছে রং বেরঙের জামা কাপড়, যা বিক্রি করে সংসার চালাচ্ছেন আমেনা। এদিকে স্কুল খুললেও শিক্ষার্থীর সংখ্যা এখনো অর্ধেকেরও কম বলে জানান তিনি। স্কুল প্রতিষ্ঠানগুলো খোলার পরেই না পারছে শিক্ষকদের বেতন দিতে, না পারতেছে ভাড়া মেনটেন করতে, না আসতেছে সম্পূর্ণ স্টুডেন্টরা। যেখানে শিক্ষকদেরই কোনো গুরুত্ব নেই, তাহলে দিবসটাকে আমরা কিভাবে গুরুত্ব দিব? বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল ঐক্য পরিষদের চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরী বলেন, দেশে 60,000-এর বেশি প্রাথমিক বিদ্যালয় আছে, যার মধ্যে বন্ধ হয়ে গেছে 20,000-এর বেশি। আর করোনার এই সময় কারো কোনো সহযোগিতা না মেলায় 10 লাখ শিক্ষকের মধ্যে 2 লাখ স্থায়ীভাবে শিক্ষকতার মতো এই মহান পেশা ছেড়েছেন। আমাদের প্রায় অর্ধেকের মতো শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। যে প্রতিষ্ঠানগুলি এখনো টিকে আছে সেগুলি যদি অতি দ্রুততম সময়ের মধ্যে প্রতিষ্ঠান খুলে দেওয়া না হয় তাহলে সেগুলিও বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। তাই শিক্ষকদের এই পেশায় ধরে রাখতে সরকারের সহযোগিতা চান তারা। আর বিশ্বের অন্যান্য দেশে এই দিবসের প্রতিপাদ্য শিক্ষা পুনরুদ্ধারের কেন্দ্রবিন্দুতে শিক্ষক হলেও দেশের জন্য শিক্ষক মর্যাদার সাথে বাঁচতে চায় এমন প্রতিপাদ্য করার আহ্বান জানান তারা। অন্য রকমের কাজ। নাইমাল জিকো, নিউজ 24, ঢাকা। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম সহ 2 জনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। হিন্দু মহাজোটের জেলা কমিটির সাধারণ সম্পাদক বাদী হয়ে মামলা করেন। বাদীর আইনজীবী জানান, মামলার পর সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। ব্রাহ্মণবাড়িয়া থেকে মাসুক হৃদয়ের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত সহ বিভিন্ন অপপ্রচারের কারণে মঙ্গলবার দুপুরে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম সহ 2 জনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন হিন্দু মহাজোটের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন। বাস্তে শিখা এনজিওর বিরুদ্ধে আমি আজকে একটি মামলা দায়ের করেছি। আমি সংক্ষুব্ধ হয়েছি তাদের এই বক্তব্যের জন্য। আমাদের হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে, তাদের এই ধর্মীয় আঘাতের কারণে আমাদের সারা দেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে। বিবাদীদের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি, সংবিধান লঙ্ঘন করে সনাতনী হিন্দু আইন সংস্কারের উদ্যোগ, হিন্দু সম্প্রদায়কে সরকারের মুখোমুখি করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং আন্তর্জাতিক পর্যায়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টার অভিযোগ আনা হয়েছে। 2020 উত্তরাধিকারী আইন করে ওনারা ওনাদের মতো করে প্রস্তাবনা দিয়েছে। এই প্রস্তাবনার উপরে বাদী
যে অভিযোগকারী উনি সংক্ষুব্ধ হয়ে ওই মামলাটা আনয়ন করেছেন। বাদীর আইনজীবী আরও জানান, আদালত অভিযোগ আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মাননীয় কোর্ট এটা আমলে নিয়েছেন, নিয়ে তারপর যারা আসামিপক্ষ আছে তাদের পক্ষে সিআইডি তদন্তের জন্য দিয়েছেন। সিআইডি তদন্তের পরে এটা সত্যতা বেরিয়ে আসার পর তারপর পরবর্তী পদক্ষেপ। এর আগে গেল 21 সেপ্টেম্বর নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আকাশ ঘোষ নামে এক ব্যক্তি শাহিন আনাম ও অ্যাঞ্জেলা গোমেজের বিরুদ্ধে মামলা দায়ের করেন। রাজধানীর সূত্রাপুরে শাহিন আনামের বিরুদ্ধে বিক্ষোভ করে হিন্দু সম্প্রদায়। এছাড়াও এই ইস্যুতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতারা দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন, সভা, সেমিনার করে আসছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বাংলাদেশের জন্য বাণিজ্য ক্ষেত্রে দেয়া অগ্রাধিকার সুবিধাদি অব্যাহত রাখার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের নতুন রাষ্ট্রদূত H.E. চার্লস হোয়াইটলি মঙ্গলবার বঙ্গভবনে তার পরিচয়পত্র পেশ করতে গেলে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। পরে রাষ্ট্রপতির উপপ্রেস সচিব মুন্সি জালালউদ্দিন সাংবাদিকদের বলেন, সাক্ষাতের সময় রাষ্ট্রপতি ইইউ দূতকে বলেন, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর হত্যা ঘটনায় রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনের প্রয়োজনীয়তা বাড়িয়েছে। রাষ্ট্রপতি রোহিঙ্গাদের নিজ দেশে স্বতঃস্ফূর্ত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের লক্ষ্যে মিয়ানমারকে অব্যাহত চাপ দেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান। এই সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল SM সালাউদ্দিন ইসলাম এবং সচিব মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে কাঁটা তারের বেড়া দেওয়ার পরও দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে রোহিঙ্গারা, জড়াচ্ছেন মাদক পাচার সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে। যদিও পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মিয়ানমার থেকে অবৈধ অস্ত্র, মাদক ও মানব পাচার চোরাচালান রোধে প্রয়োজনে সীমান্তে গুলি চালানো হবে। আইয়ুবুল ইসলামকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে বসবাসরত রোহিঙ্গারা যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য 2019 সালে ক্যাম্পের চারপাশে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয় সরকার। বিভিন্ন সড়কে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট। তবে সবকিছু উপেক্ষা করে নানা কৌশলে ক্যাম্প থেকে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে যাচ্ছেন রোহিঙ্গারা। স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, নানা রকম অপরাধে জড়াচ্ছেন রোহিঙ্গারা। যদিও রোহিঙ্গাদের শীর্ষ নেতা মহিবুল্লাহ নিহত হওয়ার ঘটনার পর ক্যাম্পে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে দাবি পুলিশের। রোহিঙ্গারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে বিভিন্ন দালালদের মাধ্যমে। ব্যবসার উসিলায় তারা কিন্তু মায়ানমার হতে প্রতিনিয়ত ইয়াবা নিয়ে আসে। সেখানে জেলা পুলিশের সদস্যরা মোতায়েন রয়েছেন, আর নিয়মিত এপিবিএন পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছেন এবং ক্যাম্পে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার সকালে সিলেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ অস্ত্র, মাদক কিংবা মানব পাচার রোধে প্রয়োজনে সীমান্তে গুলি চালানো হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা কখনো গুলি চালাবো না। কালকে আমার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর আলাপ হয়েছে, আগামীতে আমরা গুলি চালাবো। তখন এই ধরনের এই যে অপকর্ম, ড্রাগ ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং কিংবা এই অস্ত্র পাচার, এগুলো যা একটু একটু, আমরা তো বর্ডারটা খুব ডিফিকাল্ট ওখানে, তো ইনশাল্লাহ আগামীতে এইগুলো আসা সম্ভব হবে না। এনজিওর বাধার কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন বাধাগ্রস্ত হচ্ছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। এবারে করোনা আপডেট। মামা, মাঝখানের সিট রাখলে ফাঁকা, সবার হইব ভালো থাকা। আমার সিটে বসছি আমি, আর আপনি করেন বাড়াবাড়ি। উস্তাদ, থামান গাড়ি, থামাইতে হইব মহামারী। নিয়ম মেনা সবাই একসাথে করোনা ঠেকায়। 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও 23 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছে 694 জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 24 ঘন্টায় মোট 25,499টি নমুনা পরীক্ষার বিপরীতে করোনা রোগী শনাক্তের হার 2.72%। এখনই শিশুদের করোনা টিকা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। বাচ্চাদের আমরা টিকা দেব, কিন্তু এই মুহূর্তে হয়তো আমরা সেটা শুরু করব না। আমরা হয়তো কিছুদিনের মধ্যে এটা শুরু করব। যখন শুরু করব আপনাদেরকে জানিয়ে দেব। যেহেতু ব্যাপারটা স্পর্শকাতর, আমরা এই ব্যাপারে কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন বাচ্চাদেরকে টিকা দিতে হবে। বাংলাদেশে ক্লিন ফিট পাঠানো বিদেশি চ্যানেল কেবল অপারেটররা সম্প্রচার না করলে বুধবার থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেবে সরকার। মঙ্গলবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ এসব কথা বলেন। এদিকে টিভি মালিকদের সংগঠন অ্যাডকোর সাথে বৈঠকে কেবল অপারেটররা জানিয়েছেন ক্লিন ফিট প্রচারে আরো 1 থেকে 1.5 বছর সময় চান পরিবেশকরা। বাবু কামরুজ্জামান জানাচ্ছেন বিস্তারিত। বন্ধুত্বের ক্লিন ফিড বা বিজ্ঞাপনবিহীন বিদেশি চ্যানেল ইস্যুতে সম্প্রতি তৎপর হয়ে উঠেছে তথ্য মন্ত্রণালয়। জানিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা, সাথে বিভিন্ন পক্ষের সাথে মতবিনিময়ও। ক্লিন ফিডের শর্ত বাধ্যতামূলক নির্দেশনার পর গত শুক্রবার থেকে 60টির মতো বিদেশি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয় দেশের পরিবেশক ও কেবল অপারেটররা। এরপর তথ্য মন্ত্রণালয় এক নির্দেশনায় বিবিসি, সিএনএন সহ 24 চ্যানেলে ক্লিন ফিড থাকায় তা সম্প্রচারের নির্দেশনা দেয়। দেশের স্বার্থ রক্ষা করে আইন মেনে বিদেশি চ্যানেল চালানোর ব্যাপারে সরকার বদ্ধপরিকর। মঙ্গলবার সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের ট্রাস্টি বোর্ডের সাথে বৈঠকে তথ্যমন্ত্রী এমনটাই জানান। এটি নিয়ে বিভ্রান্ত ছড়ানোর কোনো সুযোগ নাই। কেউ কেউ বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করেছিল, সেগুলো হালে পানি পায়নি। তথ্যমন্ত্রী জানান, ক্লিন ফিট থাকার পরও যারা তা চালাচ্ছে না তাদের ধরতে বুধবার থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। যে সমস্ত চ্যানেল ক্লিন ফিট আসা সত্ত্বেও চালানো হচ্ছে না, সেটার জন্য মোবাইল কোর্ট আগামীকাল থেকে আবার চালানো হবে। এদিকে বিকেলে টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশন অ্যাডকোর সাথে বৈঠকে বসে কেবল অপারেটররা, যেখানে সরকারের এই সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে প্রাথমিক আলোচনা হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে ক্লিন ফিট প্রচারে পরিবেশকরা আরও 1 থেকে 1.5 বছর সময় চেয়েছে বলে জানানো হয়। দেশীয় পরিবেশক আছে বিদেশি চ্যানেলে, তাদের সাথে আলাপ আলোচনা করেছে। এই মাসে তারা আমাদের চিঠির মাধ্যমে জানিয়েছেন যে তাদের এই ক্লিন ফিট প্রোভাইড করতে গেলে তাদেরকে 1 থেকে 1.5 বছর সময় চেয়েছেন। অ্যাডকো এবং কোআপ সবাই মিলেমিশে একটি সমাধানের পথ তৈরি করতে হবে। কারণ আজকে যদি আমাদের এই নেটওয়ার্ক শিল্পটা বেঁচে না থাকে, তাহলে দেশীয় টেলিভিশনের শিল্পের উপরে সরাসরি আঘাত আসবে। শুধু যে কেবল অপারেটর বা টেলিভিশন ওনার অ্যাসোসিয়েশন তা কিন্তু না। এখানে যারা আমরা উপস্থিত আছি এবং যারা নাই শিল্প, সেই শিল্পের সাথে জড়িত সবাই এটার সাথে উপকৃত হবে। আগামী 7 অক্টোবর এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনায় বসবে অ্যাডকো কেবল অপারেটরদের সংগঠন কোআপ। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা প্রকল্প পরিদর্শন করেছেন কেপিসি গ্রুপের চেয়ারম্যান আমেরিকান সিআইপি ডাক্তার কালী প্রদীপ চৌধুরী। সোমবার সন্ধ্যায় রূপায়ণ সিটি উত্তরা প্রকল্প পরিদর্শন শেষে তিনি বলেন, এই প্রজেক্ট বিশ্বমানের প্রজেক্ট, যা বিশ্বের যে কোনো প্রজেক্টের সাথে তুলনাযোগ্য। প্রায় 2 ঘন্টা ব্যাপী তিনি পুরো প্রকল্প ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী মুকুল, ভাইস চেয়ারম্যান মাহির আলী খান রতুল, ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন PJ উল্লাহ, উপদেষ্টা ও হেড অব অপারেশন সাদাত হোসেন সেলিম সহ রূপায়ণ গ্রুপের কর্মকর্তারা। পরে রূপায়ণ গ্রুপের পক্ষ থেকে কেপিসি গ্রুপের চেয়ারম্যানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে নুসরাত শাহরিন রাকাকে গ্রেপ্তার করেছে র্যাব। রাকা যুক্তরাষ্ট্র প্রবাসী 21 টিভির সাবেক সাংবাদিক ডক্টর কনক সারওয়ারের বোন। মঙ্গলবার ভোরে রাজধানীর উত্তরা থেকে রাকাকে আটক করা হয়। র্যাব জানিয়েছে, রাকার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। বুধবার রাকাকে আদালতে তোলা হতে পারে বলেও জানায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।
স্বাস্থ্য খাতে দুর্নীতি রোধে দুদকের 11 সুপারিশ বাস্তবায়নে নজর রাখছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুদক কার্যালয় সংস্থার সচিব আরও জানান, রংপুর মেডিকেলে 2 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অধ্যক্ষ আব্দুর রৌফ ও ঠিকাদার মোকসেদুল ইসলামের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ই কমার্সকে শুদ্ধাচারের আওতায় আনার বিষয়ে নিরীক্ষা করে দেখছে বাণিজ্য মন্ত্রণালয়। এ বিষয়ে নতুন আইন প্রণয়ন হাত দেওয়ার আগে বিদ্যমান আইন সংস্কার এবং নতুন কোনো কর্তৃপক্ষ গঠন না করেও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও প্রতিযোগিতা কমিশনকে প্রয়োজনীয় সংস্কারের আওতায় আনার কথা ভাবা হচ্ছে। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে এসব তথ্য জানান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কমিটির আহ্বায়ক AHM শফিকুজ্জামান। ই কমার্স কর্তৃপক্ষ গঠন প্রসঙ্গে তিনি বলেন, কর্তৃপক্ষ গঠন করতে হলে সময়ের প্রয়োজন। আন্তর্জাতিক প্রসঙ্গ, জলবায়ু আর পৃথিবীর নিয়ম অনুধাবনের চেষ্টায় স্বীকৃতিস্বরূপ এবছর পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন 3 বিজ্ঞানী। মঙ্গলবার রয়্যাল সুইডিশ একাডেমি পদার্থবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য 3 বিজয়ীর নাম ঘোষণা করেন। জলবায়ু পরিস্থিতির ভৌত মডেল তৈরি, পরিবর্তনশীলতা পরিমাপ ও নির্ভরযোগ্যভাবে বৈশ্বিক উষ্ণতার বিষয় অনুমানের জন্য পুরস্কার পেয়েছেন সিউকোরো মানাবে এবং ক্লাউস হাসেলমান। তারা দুজনে এবছরের নোবেল পুরস্কারের অর্ধেক পেয়েছেন। এছাড়াও পারমাণবিক ও গ্রহীয় পরিসরে ভৌত ব্যবস্থার বিশৃঙ্খলা ও উঠানামা পরস্পরের ওপর কী প্রভাব ফেলে তা আবিষ্কারের জন্য এই পুরস্কারের বাকি অর্ধেক পেয়েছেন ইতালির বিজ্ঞানী জিওরজিও পারিসি। টানা 6 ঘন্টা বন্ধ থাকার পর সচল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। একই সাথে চালু হয়েছে ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের সেবা। কী কারণে ঘটেছে এই বিভ্রাট তা জানিয়ে ক্ষমা চেয়েছেন এফবির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ। মাত্র কয়েক ঘন্টার বিভ্রাটের কারণেই বিপুল অঙ্কের ডলারের ক্ষতির সাথে সাথে তিনি পিছিয়ে পড়েছেন বিশ্বের শীর্ষ ধনীর তালিকাতেও। এবারে খেলার খবর। টি-20 বিশ্বকাপের বাছাই পর্বকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ওমানে বাংলাদেশ সময় বিকেলে রাসেল ডোমিঙ্গোর অধীনে অনুশীলন শুরু করেন টাইগাররা। এখানেই 3 দিনের অনুশীলন সেশন হবে রিয়াদ মুশফিকদের। প্রথম দিনে টাইগারদের মূল লক্ষ্য ছিল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। আগামী 8 অক্টোবর ওমান এ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপরই শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচ খেলতে আরব আমিরাতে উড়াল দেবে ডোমিঙ্গো শিষ্যরা। 12 ও 14 অক্টোবর এই 2 দলের বিপক্ষে 2টি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে বাংলাদেশ। 15 তারিখে ফের ওমানে আসবে টাইগাররা। এরপর 17 অক্টোবর থেকে শুরু হবে লাল সবুজের প্রতিনিধিদের টি-20 বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয়ার লড়াই। সাফ চ্যাম্পিয়নশিপের খবর। ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার পর উজ্জীবিত টিম বাংলাদেশ। ম্যাচের পরদিন মালের হুনভেরু স্পোর্টস গ্রাউন্ডে হালকা অনুশীলন ও রিকভারি সেশন করেছেন অস্কারের শিষ্যরা। ফাইনালের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যেতে মালদ্বীপ বধের কৌশল সাজাতে ব্যস্ত টিম ম্যানেজমেন্ট। আর এই ছিল নিউজ 24 রাত 10টার সংবাদ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।